নমস্কার। রবিবারে যে মেগা দিন, সেই মেগা দিনে আমরা মেগা শো নিয়ে এসেছি। আমি রয়েছি এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষ এবং আমার সঙ্গে এই মুহূর্তে শুভ্রাংশু রয়েছে। শুভ্রাংশু, মূলত যে হেডলাইন, সেই হেডলাইনটা জুড়ে রয়েছে ছেলেমেয়েদের চাকরি চলে যাওয়া, এবং এটা নিয়ে লাগাতার আমরা কভারেজ করেছি টানা 3 বছর ধরে। কি মনে হচ্ছে কালকে এত বড় একটা দিন? দেখো, এই যে চাকরিগুলো চলে গেল, এই একটা চাকরি একজনের চলে যাওয়াটা শেষ কথা নয়, তার সঙ্গে জুড়ে আছে অনেকগুলো ব্যাপার। তার পরিবার, তার সন্তান, তাদের বিয়ে করে। আমাদের বাঙালিদের যেটা সমস্যা, একটা বিয়ে করবো তারপর চাকরি পাবে, সরকারি চাকরি, তারপর বিয়ে। যাতে মেয়ে বিয়ে দিচ্ছে না। এবার ধরো একজন চাকরি পেয়েছে, সে বিয়ে করেছে, 16 সালের তার সন্তান হয়েছে, তার বাবা মা বৃদ্ধ হয়েছে, একটা গোটা পরিবার, মানে একটা বড় দিক, যে দিকটা গোটা বাংলার মানুষ বুঝতে পারছে, কিন্তু অসহায়ের মতন কিছু করার নেই বোধহয়। তার কারণ চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, কিন্তু বেলা এটাও শুনছে যে সেই চাকরিটা, যেটা সরকারি চাকরি ছিল, সেই সরকারি চাকরিটা হয়তো ভুয়ো। এই নিয়েই আমি এখানে রয়েছি আমাদের ইলেকশন স্টুডিও থেকে। আমি শুভ্রাংশু যেরকম রয়েছে, ঠিক সেভাবেই আমার সঙ্গে এই মুহূর্তে আরও অনেকে রয়েছে। তার মধ্যে প্রথমে সন্তু এই মুহূর্তে রয়েছে। সন্তু, ময়ূক, 2011 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি 2014, 2016 থেকে শুরু করে যত নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই কারণে, শুধুমাত্র অভিযোগ উঠেছে সেই কারণে কতগুলো পরিবারের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। যারা চাকরি প্রার্থী হিসেবে রাস্তায় বসে রয়েছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে, তাদের পরিবারের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। যারা চাকরি করতে গিয়েছে, যারা যোগ্য প্রার্থী, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার। যারা অযোগ্য, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার। এমন যারা অযোগ্য চাকরি যারা করছে, সেই চাকরি প্রাপকদের হাতে যারা শিক্ষিত হয়েছে, তাদের ভবিষ্যৎটাও নষ্ট হয়েছে। তাই আমরা আজকে ভোটের মেগা শোতে মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রশ্ন করবো স্বর্ণালী। একদমই তাই সন্তু, ভোটের এই মুহূর্তে বাজারে মেগা শোতে সবই আছে। প্রতিশ্রুতি আছে, রাজনীতি আছে, বড় বড় ভাষণ আছে, মঞ্চ গরম করা রয়েছে, বিতর্ক রয়েছে। শুধুমাত্র যেটা নেই সেটা হচ্ছে চাকরি। নেই চাকরি, কিন্তু আছে রাজনীতি। প্রত্যেক মুহূর্তে, প্রতি ক্ষেত্রে এই নেই আর আছির মাঝখানে থাকছি হচ্ছে আমরা, যাদের বাস্তব ছবিটা তুলে ধরতে হচ্ছে। কারণ দায় রয়েছে মানুষের কাছে, সেই সমস্ত চাকরি হারাদের কাছে যারা যোগ্য না অযোগ্য সেটা আজ পর্যন্ত ঠিক করতে পারেনি কমিশন। এখন চাপে পড়ে ফাইনালি তারা বলছে হ্যাঁ, ঠিক করা সম্ভব। যদি সম্ভবই হয়, তাহলে এতদিন সেই ম্যাজিকটা কোথায় ছিল? এতদিন সেই ম্যাজিক বক্সটা কোথায় ছিল? সেই ম্যাজিকের লাঠিটা কোথায় ছিল, যেটাতে এতদিন পর্যন্ত বোঝানো সম্ভব হয়নি যে যোগ্য অযোগ্য কারা? আসলে এটাই ঘটনা সন্তু, আসলে এটাই ঘটনা ময়ূক এবং শুভ্রাংশু, যে শুধুমাত্র এখানে রাজনীতি পড়ে রয়েছে। এই পোড়া বাংলায় শিল্প নেই, প্রতিশ্রুতি আছে আর রাজনীতি আছে, কোনো স্বপ্ন নেই। স্বপ্ন নেই, শিল্প নেই, চাকরি নেই, সুস্থ পরিষেবা নেই, দল মত নির্বিশেষে প্রত্যেকের জন্য কাজ করা নেই। যেটা আছে তা হলো রাজনীতি, রাজনীতি, রাজনীতি। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তনয়া। আর সেই কারণেই হয়তো স্বর্ণালী একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে এই রাজ্যে মূলত নির্বাচনের প্রচারকে কার্যত ছাপিয়ে গিয়েছে যেন এই 26,000 বাতিল হওয়া। যারা চাকরি করতেন দীর্ঘদিন ধরে শিক্ষকরা, মূলত তাদের বিষয়টাই সবথেকে বড় বিষয়। চাকরি নিয়ে রীতিমতন ছেলেখেলা চলেছে স্বর্ণালী এই রাজ্যে। লাখ লাখ টাকা তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের নেতামন্ত্রীরা তারা যেভাবে তছরূপ করেছে, যেভাবে দুর্নীতি হয়েছে, মূলত তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে যারা চাকরি হারিয়েছেন, হাজার হাজার চাকরি প্রার্থীরা এতদিন রাস্তায় ছিলেন, এবং নতুন করে এই যে নির্দেশে তাতে যাদের চাকরি হারিয়েছে তারাও তো সৎভাবেই চাকরি পেয়েছে, ঠিক যোগ্য, তাদের চোখের জল তাহলে এবার মোছাবে কারা? রিপাবলিক বাংলা আরও একবার এই স্টুডিও থেকে সেই প্রশ্ন তুলবে। কিশোরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। একেবারে তনয়া, প্রধানমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী বাংলায় রাজনৈতিক প্রচারে এলেন, কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। তিনি দলকে নির্দেশ দিলেন যে লিগ্যাল সেল বানাও, তোমরা লিগ্যাল সেল বানিয়ে এই সমস্ত যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী, চাকরিহারা প্রত্যেককে সাহায্য করো। কিন্তু এই রাজ্যে যাদের এই কাজটা করার কথা ছিল তারা কি করলো? তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিল এবং রাজনীতি করলো। স্বর্ণালী, যে কাজটা প্রধানমন্ত্রী করলেন হয়তো মুখ্যমন্ত্রীর অনেক আগে করা উচিত ছিল। একদমই তাই, হয়তো অনেক আগে করা উচিত ছিল। এবং শুধু তাই নয়, একই সঙ্গে সব থেকে মজার কথা হচ্ছে প্রধানমন্ত্রী এসে যখন বললেন যে একজন যোগ্য রাস্তায় বসে থাকবে না, তাদের জন্য ব্যবস্থা হবে, তখন গিয়ে ফাইনালি কমিশনের মনে পড়লো যে হ্যাঁ, কমিশনের পক্ষেও সম্ভব যোগ্য অযোগ্য বাছাই করা। তাহলে এতদিন কি কমিশন ঘুমোচ্ছিল, শীত ঘুমেছিল? সোজাসুজি এই প্রশ্নগুলো করবো আমরা, যে নেই চাকরি,
অথচ আছে রাজনীতি। একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে ফিরে আসছি আমাদের আজকের ভোটের মেগা শোতে। মানসিক জোর পাচ্ছি না, শক্তি পাচ্ছি না। একে রামে রক্ষা নেই সুকৃত দোষর। বছরের পর বছর ধরে চাকরি প্রার্থীদের আন্দোলনে আগে থেকেই চাপে রাজ্য সরকার। তার উপরে এবার শুরু হয়েছে চাকরি হারাদের আন্দোলন। হাইকোর্টের বিচারপতির কলমের এক খোঁচায় বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। আদালতের রায় মানবেন না বলে আগেই বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই অর্ডারটা বেআইনি অর্ডার, টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। সুপ্রিম কোর্টে গিয়ে প্রথমে শুনানিতে বিশেষ সুবিধা হয়নি এসএসসি ও রাজ্য সরকারের। হাইকোর্টের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এসবের মধ্যেই আবার বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন যারা, তাদের পাশে দাঁড়ানোর গ্যারান্টি প্রধানমন্ত্রী। ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েছে রাজ্য সরকার, আর মোদী যোগ্যদের পাশে দাঁড়ানোর কথা বললে সেখানেও বাগড়া দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ ভোতা হয়ে যাবে, আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়। কে যোগ্য আর কে অযোগ্য তার বিচার করবে আদালত। কালই সুপ্রিম কোর্টে মামলার শুনানি। তার আগে এসএসসির চেয়ারম্যানের ভোল বদল নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। প্রথম যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় বলেও পরে 180 ডিগ্রি ঘুরে গেলেন তিনি। এখন তার দাবি যোগ্য অযোগ্য বাছাই করা নাকি সম্ভব। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। কিন্তু কিভাবে? যেখানে উত্তরপত্রই উধাও, এসএসসি কোন মন্ত্র বলে যোগ্য অযোগ্য পৃথক করবে? চাকরি দেওয়ার কথা হোক বা চাকরি যাওয়ার, মুখ্যমন্ত্রী হাইকোর্টকেই দুষছেন। যেভাবেই হোক আইনের গেরোয় ফেলে নিয়োগ আটকে দেওয়াই যেন লক্ষ্য। বাংলায় সরকারি চাকরি নিয়ে যেন ছেলে খেলা চলছে। চাকরি প্রার্থীদের ভোট হারিয়েছে তৃণমূল, মুখ্যমন্ত্রী সেটা ভালোই বুঝেছেন। আর সেটা বুঝেই কি বেকারদের নিয়ে চাকরির রাজনীতি মমতা? রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে ভোটের মেগা শোতে আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আমি আলাপ করে নিই। আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র এবং আইনজীবী। তার সঙ্গে আমার পাশে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। দুজনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং ভোটের মেগা শোতে। আমার প্রথম প্রশ্ন নিঃসন্দেহে মণিশঙ্কর বাবুর কাছে, এই যে যোগ্য অযোগ্য এতদিন ধরে এত প্রশ্ন চলছে, এত কনফিউশন চলছে, কারা যোগ্য কারা অযোগ্য, এতদিন ধরে আইনি লড়াই চলছে, তারপরেও কোনো যোগ্য অযোগ্য ভাগ করা গেল না। আপনারা বলেছেন সিবিআই কি করেছে, কমিশন বলেছে সিবিআই কি করেছে, সিবিআই বলেছে কমিশন তথ্য নথি দেয়নি, বলেছে নষ্ট হয়ে গেছে। তাহলে প্রশ্ন মণিশঙ্কর বাবু, যখন প্রধানমন্ত্রী এসে বলছেন যে যোগ্যদের জন্য ব্যবস্থা করা সম্ভব, আমি চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব, তখন কমিশন রাতারাতি প্রেস কনফারেন্স করে বলছে যে হ্যাঁ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। এটা কি কানেকশন? তার এই কথাটা তো অনেক পরে এসছে, কয়েকদিন আগে হয়েছে। একটু আমি যদি পিছন দিকে যাই, মানে অ্যাজ এ লয়ার আমি একটা কথা, মানে আমি মাই ফেল টু আন্ডারস্ট্যান্ড কীভাবে এটা হলো। আমি বলছি আমার কাছে যখন কোনো একটা মামলা এলো, এক্সিস্টিং যে পেপারগুলো আছে সেটার উপর বিবেচনা করে আমি প্রেয়ারটা করেছি তো যে আমি চাকরি পেতে পারি। তার মানে আমি একজন অ্যাডভোকেট, আমার কাছে একজন ক্লায়েন্ট এলো, কাগজগুলো দেখে বুঝলাম হ্যাঁ তুমি চাকরি পেতে পারো। তার মানে আমার প্রেয়ারটা ছিল চাকরি পাওয়ার জন্য। ঠিক আজকে অর্ডারটা যখন হলো
তখন দেখা গেলো পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে আমি যে চাকরির জন্য প্রেয়ার করেছিলাম আমার সেটা হলো না, আমি হারলাম না জিতলাম, এটা আমার কাছে একটা খুব আশ্চর্য ব্যাপার। আমি যদি হেরে থাকি তাহলে আমি কেন এসএলপি করবো না সুপ্রিম কোর্টে, এসএসসি কেন করবে? আমি তো জিতিনি, কারণ আমার প্রেয়ার ছিল চাকরি পাওয়া নিয়ে, ক্যান্সেলেশনের জন্য আমি প্রেয়ার করিনি। বাতিল হয়ে যাক, কেউ চাকরি না পাক এই জন্য আমি মামলা করিনি। আমি মামলা করেছি যোগ্য প্রার্থীরা চাকরি পাক, কেউ চাকরি পেল না। হোয়াট এভার দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল কোর্ট, আই এম নট ডিসকাসিং অ্যাবাউট দিস, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে দ্য অর্ডার পাসড বাই দ্য কোর্ট দ্যাট প্যানেল হ্যাজ বিন ক্যান্সেলড, নোবডি ইজ এন্টাইটেলড টু গেট আ জব। তো তাহলে এখন যারা প্রেয়ার করেছিল চাকরির জন্য তারা কেন সুপ্রিম কোর্টে গেল না? নাম্বার ওয়ান, তারা ক্যাভিয়েট করেছে। এটা তো আপনি যারা প্রেয়ার করেছিলেন চাকরির জন্য তাদের পার্সপেক্টিভ থেকে বলছেন, কিন্তু যারা মামলা করেছে বা যারা প্রেয়ার করবে বা করবে না তাদের পার্সপেক্টিভ থেকে বলছেন, কিন্তু সেটা তো কমিশনের দেখার কথা নয়, বা অন্য কারোর থার্ড পারসন যারা তাদের লড়াইটা লড়ছেন না তাদের দেখার কথা নয়। আপনি যদি আমার কাছে একটা মামলা নিয়ে আজকে আসতেন, আমি যদি আপনাকে বলতাম দেখুন আপনার মামলাটা আপনি চাকরি পাবেন যদি কমিশন যোগ্য অযোগ্য প্রার্থীটার তালিকাটা দেয়, এটা আপনি বলেছিলেন আগে, এটা তো এখন আসছে, দিল কি দিল না। আপনি কমিশন তার উচিত কোঅপারেট করা, তার যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা দিয়ে দেওয়া, কিন্তু যদি কমিশনের লোকেরা জেলে যায়, রাজ্য সরকারের মন্ত্রী যদি জেলে যায়, আপনি কি করে এক্সপেক্ট করবেন তার কাছে কোঅপারেশন পাবেন? উচিত একদম, কিন্তু আপনাকে তাহলে আপনি যখন মামলাটা করবেন আপনাকে বুঝে শুনে করতে হবে, যাকে আমি জেলে পাঠিয়েছি তার থেকে কোঅপারেশন পাবো না, কোঅপারেশন না পেয়ে আমি কিভাবে মামলাটা লড়বো এটা আপনাকে ভাবতে হবে। আপনি বলছেন যে কারোর যদি বিরুদ্ধে কারোর অভিযোগ থাকে এবং তার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, একটা শ্রেণী জেলে যাচ্ছে, তার মানে বাকি অংশ কোঅপারেট করবে না। না, নরমালি এটা সুস্থ গণতন্ত্রে হয়। আমি বলছি নরমালি দরকার হলে সরকার রিপ্লেস করবে, অন্য শিক্ষামন্ত্রী আসবে, অন্য কমিশনের চেয়ারপারসন আসবে, কিন্তু কোঅপারেশন হবে। কিন্তু আমি বলছি যে আমি যখন মামলাটা করলাম তখন তো আমি এক্সিস্টিং পেপারসগুলোকে দেখে মামলা করেছিলাম। আপনি ফিউচারে কি কোঅপারেশন, যারা মামলা করেছেন তাদের পার্সপেক্টিভ থেকেই বলছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে কি সত্যি বাইরে থেকে বসে আমরা কি বলতে পারি যে তোমাদের কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয়? কেন বলছি আপনাকে যে এই যে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা করেছে, এরা তো ক্যাভিয়েট করেছে। একটা লোক ক্যাভিয়েট কখন করে? ক্যাভিয়েট করেছে মানে আমি একটা মামলা জিতে আছি, এই জেতা মামলাটা যদি কোনো একটা উল্টো অর্ডার হয় সেটাকে আমি বাধা দেবো, তাহলে এসএসসি কে বাধা দেবেন আপনি? তাহলে এসএসসি তো আমি উত্তর নেব। তরুণজ্যোতি আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি, মণিশঙ্করবাবু আগাগোড়া যারা মামলা করেছেন তাদের পার্সপেক্টিভ থেকে বলেন এবং তাদের এখন কি করা উচিত সেটাও বলছেন, এবং এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সামনে উঠে এলো, যেটা এই যাবৎকাল আমরা আলোচনা একবার উঠে আসেনি, যে যদি কোনো দপ্তরের বিরুদ্ধে তদন্ত হয়, সেখান থেকে যদি কেউ অ্যারেস্ট হয়ে যান, তাহলে দপ্তরের বাকি লোকজন কোঅপারেট করবেন। এটা এক্সপেক্ট কি করে করছেন আপনারা? আমার মাথাতে আসেনি এতদিনে, এই প্রথমেই এই অ্যাঙ্গেলটাও সামনে এলো আলোচনাতে। দেখো, রবিবার 12টার সময় আজকে তোমার এই শো, এই রবিবার একটা শো হতো একসময় আমাদের ছোটোবেলায়, শক্তিমান, ওটা দিয়ে শুরু করব। সরি শক্তিমান, ভুল হয়েছে। যারা চোর দেখা গেল টাকা চুরি করতে, যার গার্লফ্রেন্ডের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হলো, যে পার্থবাবু মন্ত্রী ছিল তার বাড়িতে সব কিছু থাকতে পারে, ওএমআর থাকতে পারে না, লিস্ট থাকতে পারে না, সেগুলো উদ্ধার হলো, তারপর তাকে কি পুজো করতো? আচ্ছা, যে সুপারভাইজারি কমিটি বা অ্যাডভাইজারি কমিটি অ্যাপয়েন্ট হলো, তারা চাকরিগুলো বিক্রি করলো, অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, তাদের যখন অ্যারেস্ট হয়েছে, ভুল হয়েছে, এদেরকে কি সরি শক্তিমান বলা উচিত ছিল? দেখো, সিম্পল ইস্যু, যোগ্য এবং অযোগ্য দুটোকে মিক্স করে দেওয়া হলো, জাম্বেল আপ করে দেওয়া হলো। জাম্বেল আপ কেন করা হলো? যাতে অযোগ্যদের বাঁচানো যায়। অযোগ্যদের বাঁচানোর কারণ কি? অযোগ্যদের কাছ থেকে তৃণমূল টাকা খেয়েছে, অযোগ্যদের কাছে টাকা খেয়ে তাদেরকে চাকরি দিয়েছে। তাদের চাকরিটা যদি যায়, তৃণমূল নেতাদের পিঠের চামড়া থাকবে না, তার জন্য যোগ্য অযোগ্য মিস করা। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টে যে এসএলপিটা ফাইল হয়েছে না, কিন্তু পাল্টা এই প্রশ্ন তো করা হচ্ছে, তাহলে সিবিআই এতদিন ধরে কি করলো? সিবিআই কেন সোনালি বলছি, কোথায় গলত হয়েছে? আমি বলছি সুপ্রিম কোর্টে যে এসএলপিটা ফাইল হলো, আজকে তো বলছে আমরা যোগ্য অযোগ্য লিস্ট আছে প্রধানমন্ত্রী বলার পর, যে এসএলপিটা ফাইল হলো, সেই এসএলপিতে রাজ্য সরকার যদি সত্যিই যোগ্যদের কথা ভাবতো, বলতে পারতো তো এই কটা অযোগ্য আছে, এই কটা যোগ্য আছে। অযোগ্যদের জন্য আমি এই মোমেন্টে কিছু চাইছি না, যোগ্যদের আপনি প্রোটেক্ট করুন। সুপ্রিম কোর্টে বলেছে কি? সুপ্রিম কোর্টে এই 25,000 প্লাস যে কজনের চাকরি গেছে, সবার জন্য গেছে, সবাইকে বাঁচানোর জন্য। আবার যোগ্যদের শিখণ্ডী করা হচ্ছে অযোগ্যদের বাঁচানোর জন্য। এবার সিবিআই দেখো তদন্ত করছে,
নাইসা থেকে রিকভার করেছে কিছু, থার্ড পার্টিকে দিয়েছে, সম্পূর্ণ রিকভারি পসিবল হয়নি। এসএসসি কাছ থেকে তথ্য পাওয়া যায়নি, এসএসসি কোঅপারেট করেনি, আধিকারিকরা কোঅপারেট করেনি, ইনফ্যাক্ট তার প্রমাণ তো এখনও দেখা যাচ্ছে। অলরেডি তুমি দেখো তাদের বিরুদ্ধে প্রসিড করা যাচ্ছে না, কারণ স্টেট গভর্নমেন্ট স্যাংশন দিচ্ছে না তাদের বিরুদ্ধে। আবার আমি শেষ করবো এটাই বলে, দেখো রাজ্য সরকার এবং এসএসসি দুটোই পুরো দুর্নীতির সাথে যুক্ত, এবং এর ফলে সম্মানহানি হচ্ছে। কাদের সম্মানহানি হচ্ছে? অনেকে তো আছে যারা যোগ্য, অনেকে আমি পার্সোনালি যাদের 2000 টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা ছিল না, তারা যোগ্য, তাদেরকে বলি করে দিল, তাদের পরিবারকে এ করে দিল। আমি বলছি মুখ্যমন্ত্রী 1.5 লক্ষ মানুষ বলছিল, 1.5 লক্ষ মানুষ না, এই দুর্নীতির ফলে অ্যাফেক্টেড 1.5 কোটি মানুষ, এবং পুরোটাই দায় মুখ্যমন্ত্রীর এবং এই সরকারের। বেশ, আমি এই জায়গা থেকে আসবো যে সত্যি সত্যি বলা হচ্ছে যে আসলে কাদের জন্য লড়াই করা হচ্ছে। যদি সত্যি সত্যি যোগ্যদের বাঁচাতে চাইতো তাহলে সেই ভার্সনটাও তো পাওয়া যেত কোর্টে। যারা আইনজীবীরা লড়ছেন তারা অন্তত সেটুকু বলতে পারতেন, কিন্তু না করে এখন আমরা কি দেখলাম, এই যে সুপার নিউমেরিক পোস্ট, সন্তুর কাছে আসবো, সন্তু সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যখন তদন্তের অর্ডার এলো, সেক্ষেত্রে দেখতে পাওয়া গেল রাজ্যের তরফ থেকে যাতে রাজ্যের মন্ত্রীদের প্রোটেক্ট করা যায়, যাতে আর কোনো মন্ত্রী অ্যারেস্ট না হয়, যাতে আর কোনো মন্ত্রী সিবিআই হেফাজতে না যান, তার জন্য সওয়াল করা হলো। তাহলে সত্যি সত্যি আসলে কাদের জন্য কারা লড়াই করছে? এবং এই গোটা ঘটনা যদি দেখা যায়, সন্তু যদি একবার দেখাতে পারো আগাগোড়া এখনো পর্যন্ত কাদের কাদের নাম এসেছে, কারা কারা কখন কখন গ্রেপ্তার হয়েছেন, তাহলে বোঝা যাবে যে কেন যোগ্যদের বা অযোগ্যদের থেকেও মাথা ব্যথা বেশি রাজ্যের এই মুহূর্তে মন্ত্রিসভাকে প্রোটেক্ট করা। সন্তু একদমই তাই, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমরা শুনেছিলাম, আমরা দেখছি, কি দেখছি? পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, একটা দুর্নীতির বট গাছ, তার শেকড় বাকড়, তার গাছপালা, তার ডালা শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে, দুর্নীতির রাজ্য। এবং এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, এরা কারা? এরা তৃণমূলের যুব নেতা, অয়নশীল, তিনি দালালি করেছেন, তিনি এজেন্ট ছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, তিনিও কিন্তু এই ঘটনায় যুক্ত এবং তার বিরুদ্ধেও তদন্ত চলছে। কিন্তু কালীঘাটের কাকু একটা কথা বলেছিলেন, গোটা বাংলার মনে রয়েছে, আমার সাহেবের কাছে কেউ পৌঁছতে পারবে না। সেই সাহেব কে, কাকুর বস কে, সেটাই জানতে চায় গোটা বাংলার মানুষ। কিশলয় একেবারে সন্তু, এবং সেই প্রশ্নই করব। আমার সঙ্গে রয়েছেন দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ গেস্ট, আজকের অতিথি। আমার সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল, বিজেপি মুখপাত্র এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, এবং রয়েছেন দেবাশিস সরকার এবং অধ্যাপক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। প্রথমেই আমি চিত্তরঞ্জনবাবু আপনার কাছে আসবো। চিত্তরঞ্জনবাবু, আপনি এর আগে একাধিকবার সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন, বলেছেন 2013-এ যখন আপনাকে চাপে পড়ে সরতে হয়, পার্থ চট্টোপাধ্যায় আপনাকে সেই চাপটা দিয়েছিল, এমনটাও আপনি বলেছেন। চিত্তরঞ্জনবাবু, দুটো প্রশ্ন করব। 1 নম্বর, আপনার উপর যে চাপ আসতো যে একে নিয়োগ করতে হবে বা তাকে নিয়োগ করতে হবে, সেই চাপ যদি আসতো তাহলে এতদিন কেন বলেননি বা সেই সময় কেন বলেননি? আর 2 নম্বর প্রশ্ন, এটাও এখন ভাসছে যে সরকারে এখনও একজন মন্ত্রী রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রিত্ব দখল করে রয়েছেন, তিনিও এই গোটা চাকরি চুরি সম্পর্কে জানতেন। এই বিষয়ে আপনি কি জানেন? প্রথমে শুনুন, আমার পরিচয়টা যেহেতু প্রাক্তন চেয়ারম্যান এবং বিজেপির মুখপাত্র, কাজেই আমার বক্তব্যের মধ্যেও দুটো পার্ট থাকবে। 1, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি আগেও বলেছি যে মাননীয় তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছেন একটাও কম্প্রোমাইজ করবেন। কাজে যেহেতু আমি জানি এই দলটাই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কাজে বাকি কারো কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক, আমি শুনিও নি। যে আসছে দিয়ে যাচ্ছে, দিতেই পারে, কিন্তু আমি তো শুনবো না সে কথা। আমি যেটা করব সেটা হচ্ছে যেভাবে করা উচিত সেভাবেই করব। তাই জন্য আপনাকে সরতে বাধ্য করা হয়? সরতে বাধ্য করা মানে, দেখুন আমি আগেও বলেছি টেলিভিশনে, এটা হচ্ছে একটা নমিনেটেড পোস্ট, এটা তো সিলেক্টেড পোস্ট নয়। যেমন ভিসি সিলেকশন হয় সেরকম সিলেক্টেড নয়। যেহেতু নমিনেটেড পোস্ট, আমার একটা নৈতিক দায়িত্ব থাকে। আমি যদি সততার উপর ভর করে থাকি, তাহলে আমি যেহেতু নমিনেটেড পোস্ট, কাজে যারা আমাকে নমিনেশন দিয়েছিল তারা যখন বলবে আমাকে চলে যেতে হবে, এই ভাবনা থেকেই আমি কিন্তু সরে গিয়েছিলাম। এছাড়া আমার কোনো দ্বিতীয় পথ ছিল না, কারণ আমি আঁকড়ে ধরতে পারতাম। যদি ধরতাম তখন কিন্তু সরকারের 2/3 মেজরিটি ছিল, সে নাহলে লেজিসলেশন এনে আমাকে বাদ দিয়ে দিত, কিন্তু পারতই। তাহলে সেই জায়গাতে আমি যেতে যাব কেন? যেহেতু নমিনেটেড পোস্ট, এই বিবেকের থেকেই কিন্তু আমি
ছেড়ে দিয়েছিলাম, এবং এই বিবেকটা আমার এতটাই স্ট্রং বলে আজ পর্যন্ত 12-13 সিলেকশনে কেউ কিছু বলতে পারেনি। তার কারণ প্রত্যেকটা স্টেপে আমি স্বচ্ছতার সাথে করেছিলাম। নাম্বার 1, ওএমআর শিট তার ডুপ্লিকেট দিয়েছিলাম, ছেলেরা যে যা নিজেরা নিয়ে চলে গেছে, তারাই বুঝে দেখে পেয়েছে আমি কত নম্বর পেয়েছি। ফার্স্ট স্টেপ ইভ্যালুয়েশনের পর তাদের নাম লিস্ট, মানে আপনার সময় শত চাপ আসা সত্ত্বেও আপনি সেই কাজ করেননি যা তার পরবর্তীকালে হয়েছে, অর্থাৎ চাকরি চুরি। ডেফিনেট আমার তাই মনে হচ্ছে, এখন যা দেখছি তাতে তাই মনে হচ্ছে। আমি কিন্তু জানতাম, যেহেতু মোরাল নৈতিক দিকটা আমার জোর বলেই আমি মনে করি, এখনও মনে করি আমি, সেই জন্য আমি ওটা করিনি। এবং যখন আমাকে বলেছেন ছেড়ে দিন, আমি ছেড়ে দিয়েছি। এবং এই জায়গাটাই এখন বুঝতে পারছি যে সরানোর উদ্দেশ্যটা, যেটা হচ্ছে যে আমাকে, কারণ আমি মনে করি এখনও, নিশ্চয়ই আপনারা জানেন যে একটা কথাই আছে যে একটা জাতকে যদি ধ্বংস করতে হয় একটা গুলি না খরচ করে, তাহলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে। এই লাইন থেকে আমি আপনার কাছে আসি আবার চিত্তরঞ্জন বাবু। দেবাশিস বাবু, আমি আপনার কাছে আসবো। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার, যে তার শিক্ষাকে ধ্বংস করে দিলে গোটা জাতি ধ্বংস হয়ে যায়। স্যার, আপনিও ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। আপনার সময়, আপনি যে সময় সেই দায়িত্ব সামলেছেন, সেই সময় কি এরকম চাপ ছিল যেমনটা চাপ পার্থ চট্টোপাধ্যায় বা এদের থেকে উনি পেয়েছেন? এই আলোচনাটা পশ্চিমবঙ্গে ছিল। মিডিয়া জগতে কখনো এই সুযোগ পেয়েছে যে 1997 সালে একটা অ্যাক্ট তৈরি করে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়, এবং 1998 সাল থেকে 2010 সাল পর্যন্ত 1 লক্ষের একটু বেশি শিক্ষক নিয়োগের ঘটনা এই রাজ্যে ঘটে। সারা রাজ্য জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে রাস্তার আন্দোলন পর্যন্ত এই দীর্ঘ সময়কালে কখনো মাস্টারমশাই নিয়োগ, এবং খুব শ্রদ্ধা করেছি চিত্তবাবুকে যে উনি বললেন যে কথাটা, সেটা আমরা বুঝি যে এই প্রক্রিয়ায় যাকে মাস্টারমশাই হিসেবে নির্বাচন করা হবে সে কিন্তু তার পুরো চাকরি জীবন ধরে ছাত্রছাত্রী তৈরি করবে। তুমি আজকে দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম কন্ডাক্ট করছো, তুমি যে বড় হয়েছো, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সমস্ত বড় হওয়ার প্রক্রিয়াটার মধ্যে রয়েছে কিন্তু মাস্টারমশাইয়ের ভূমিকা। তাহলে সেই মাস্টারমশাই যদি নিয়োগের প্রশ্নে দুর্নীতির ভিকটিম হয়, তাহলে এটা কিন্তু শুধুমাত্র 5,000-6,000 মামলা নয়, একটা সমাজ শেষ হয়ে যায়। আজকে কনসার্নের জায়গায় কটা প্রোগ্রাম হচ্ছে বড় ব্যাপার না, একটা দশক ধরে একটা রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চিত্তদা যখন ছিলেন তারপর থেকে যখনই এসছে তখনই সেটা দুর্নীতির শিকার হয়েছে। 1, 2 খেয়াল রাখতে হবে। আজকে কথা শোনা যাচ্ছে সুপার নিউমারি পোস্ট মানে কি? একটা সরকার কনফেস করছে, ক্যাবিনেটে অ্যাডমিট করছে যে একটা করাপশন হয়েছে, সেটাকে রেগুলারাইজ করবো সুপার নিউমারি করে। থার্ড পয়েন্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কতবার ডেকেছিল তারা রায়তে উল্লেখ করেছে যে বলো যোগ্য অযোগ্য। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্টের আলোচনা যখন চলে গেছে তখন বলা হচ্ছে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করা যাবে, এখন বলা যাচ্ছে। ঠিক, আমি আসছি দেবাশিস বাবু, ফিরে আসছি আপনার কাছে। আমি শুভ্রাংশুর কাছে যাব। শুভ্রাংশু, এখানে স্পষ্ট হয়ে গেল, আমি দুজন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের সঙ্গে কথা বললাম, তারা এটাই স্পষ্ট করলেন যে শিক্ষাকে যদি ধ্বংস করা যায় গোটা জাতি ধ্বংস হয়। কিন্তু সেই সময় তারা যখন দায়িত্বে ছিলেন তারা এই কাজটা করেননি, পরবর্তীকালে সেই চাপ সৃষ্টি হয়েছে তৃণমূলের পরবর্তী আমলে, এমনটাই বলছেন তারা। শুভ্রাংশু, দেখো, আমি ওনাদের কথা শুনলাম এবং কথা শুনে আমার যেটা মনে হলো যে ওনারা যে কথাটা ভাবছেন তাদের ভাবনার জায়গাটা খুবই সত্য, কিন্তু যেটা মানে যদি তুমি বাইরে আড়ই পাতো, কান পাতো, রাস্তাঘাটে ঘোরো, এই যে ঘটনাটা ঘটেছে সেটাকে বলা যেতে পারে একটা সংগঠিত ক্রাইম হয়েছে, সংগঠিতভাবে দুর্নীতিতে হয়েছে। কিন্তু আমি ওনাদের কাছে প্রশ্ন করব, এর আগে তারা যখন সে কথাটা বলছেন তখন যে কথাগুলো শোনা যেত যে ওখানে দুর্নীতি হয়েছে, ওই নিয়োগটা দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে, তখন কি কিছুই হতো না? পুরোটাই কি সাধু ব্যাপার ছিল? আমি এই প্রশ্নটা চিত্তরঞ্জনবাবুর কাছে করছি। এর আগে কি কিছুই ছিল না, সব ভালো ছিল? এখন সংগঠিত দুর্নীতি বলে সমাজে এত লোকের চাকরি গেল, তখন কি এই ব্যাপারটা ছিল না একবারই? আমি বলি, আমি আপনার প্রশ্নের উত্তর দিই। আপনি যদি নিজেকে প্রতিটি স্টেপে চেক করিয়ে নেন, চেক অ্যান্ড রিচেক, যেমন ধরুন ওএমআর শিট দেওয়া হলো, ফার্স্ট চেক যে কারো ওএমআরকে ট্যাম্পার করা যাবে না, কারণ ক্যান্ডিডেটের কাছে কপি আছে, ফার্স্ট চেক। ইভ্যালুয়েশনের পরে সে জানে সে কত নম্বর পেয়েছে, যখন সে তার ইভ্যালুয়েশন করে বাইরে বের করা হলো সে দেখতে পেল কত পেয়েছে, তার কত সেই হিসাব নিজেই জানে। যেটা এখন ভারতের যে মোদি সরকার আছেন তার নিট পরীক্ষাটা দেখবেন এখন কোনো আর কমপ্লেন হয় না, তার কারণ ওখানে
প্র্যাকটিক্যালি আমি যখন এসএসসি চেয়ারম্যান ছিলাম, নরেন্দ্র মোদী তখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন। ওনার চিফ সেক্রেটারি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছিলেন যে তোমাদের পশ্চিমবাংলার চেয়ারম্যান নূতন উদ্ভাবনী শক্তি দিয়ে ইভ্যালুয়েশন করছে, আমরা ওনাকে নিয়ে আসবো এবং ওনার কাছ থেকে শিখে নেব, নিয়ে আমরা চালাবো। পরবর্তীকালে আমি যখন পুজোর পর ছেড়ে দিলাম, ওই পদ্ধতিটাই কিন্তু ওনারা অ্যাডপ্ট করেছিলেন। এখন নিটে আজকেই পরীক্ষা হচ্ছে, যদি দেখতে পান তাহলে দেখবেন যে সেখানে যেই পরীক্ষার্থী গেল তার ওয়েমারটা ওরা ডুপ্লিকেট দেননি, ওরা কী করছেন স্ক্যান করে স্ক্যান কপিটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন। আপনি যদি ওয়েবসাইট দিয়ে দেখেন আপনার সইটা আপনি চিনতে পারবেন, দেখবেন ঠিক আছে, যদি না থাকে আপনি অবজেকশন করবেন। তার মানে একটা নিজেকে দায়ী করে রিচেকের ব্যবস্থা করা আছে, সেইটা যদি ওনারা করতে পারেন। আমি যেখানে প্রথম চেয়ারম্যান থাকাকালীন এই যে একটা ওয়েমার শিট করা যায়, ওয়েমার শিটে ডুপ্লিকেট দেয়া যায়, সেটা করা হলো। ইভ্যালুয়েশন ওই ইনস্টিটিউশনেই করা হলো। পরবর্তীকালে আমরা দেখলাম ওই ওএমআর কপির দেওয়ার ইয়েটা বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করা হলো? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। দ্বিতীয়, তারপরে যেটা হলো যে পরীক্ষা তার অ্যাকাডেমিক্স যে মার্কস, অ্যাকাডেমিক স্কোর, সেটা তৈরি করার পর আবার ওয়েবসাইটে তুলে দেওয়া হতো। যে কোনো ছেলে যদি দেখতে পেতো ভুল হতো সে কারেকশান করতে পারতো। এই যে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে আপনি যদি বলেন আপনার জায়গায় একটাও ভুল হয়নি, আমি বলবো এই কথা আমি বলতে পারবো না। তার কারণ কি জানেন, সব জায়গায় একটা মিনিমাম এরার একটা রয়ে যায়, কাজে 10টা বিজিটটা হতেই পারে। চিত্তরঞ্জনবাবু বলছেন আপনি মিনিমাম এরর হয়েছে, অর্থাৎ সেই সময় হয়েছিল যেটা সেটা মিনিমাম এরর, সেটা ইচ্ছাকৃত নয়, হয়তো হয়েছে, কিন্তু এখন সংগঠিতভাবে দুর্নীতি হয়েছে এবং যে জন্যই আজকের এই ঘটনা। আমরা এই খবরে আরও যাবো, এখন যাবো তনয়ার কাছে। তনয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন সংক্রান্ত সমস্ত কিছু, এমনকি সব থেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতি। ভরে ভরে দুর্নীতি হয়েছে, লাখ লাখ টাকার এখানে জালিয়াতি করা হয়েছে। এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও মাঠে নেমে পড়েছেন। প্রধানমন্ত্রী তিনি যখন নির্বাচনী প্রচারে এ রাজ্যে আসছেন তখন তিনি পরিষ্কার করে বলছেন যাদের চাকরি গিয়েছে সেই 26,000 যারা চাকরি করছেন তাদের মধ্যে সৎ রয়েছেন, যোগ্য রয়েছেন, সুতরাং তাদের পাশে দাঁড়াবে বিজেপি। এমনকি মূলত লিগাল সেল গঠন করা হবে এবং তার 48 ঘন্টার মধ্যে লিগাল সেল গঠনও করা হলো। পাল্টা ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই কি বলেছেন তারা। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। মুখ ভোতা হয়ে যাবে, আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন, সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে। সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, আর আপনি সাধু বাবা, পণ্ডিত সাধু। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে আইনি সহায়তার কথা বর্তমানে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগে কেন বলেননি? প্রধানমন্ত্রীর এই বার্তার পরে তিনি এই কথা বললেন কেন? ময়ূক আমার সঙ্গে রয়েছে। ময়ূক, কাকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে? দেখো তনয়া, কাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেটা তো একটা বিষয়, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো সকালে এক কথা, রাতে এক কথা, দিনে এক কথা, বেলাতে এক কথা। মানে এই যে উল্টে দেখুন পাল্টে গেছে কথা, সেই কথা কি করে পাল্টে যাচ্ছে বিরোধীরা বলছেন সেটা দেখার মতন বিষয়। এবং আমাদের তরফ থেকেও আমরা একবার ছবি ধরে ধরে, প্রতিক্রিয়া ধরে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। একবার দেখে নিই, তারপর আমার বিশেষ অতিথিদের কাছে আসবো। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। 1000 টাকা জোগাড় করে
একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ফিরদৌস শামীম, আইনজীবী এবং সুপ্রিম কোর্টে যে মামলা লড়ছেন। 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে যে মামলার সঙ্গে, এবং অরুণিমা পাল, চাকরিপ্রার্থী আন্দোলনকারী দীর্ঘদিন ধরে। আমার একটাই প্রশ্ন, লোকসভা ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, লোকসভা ভোটের পরে কি হতে চলেছে, কি স্টেটমেন্ট দিতে চলেছেন? এবং দ্বিতীয়ত এসএসসি চেয়ারপারসন তো বলে দিচ্ছেন যে ওনাদের কাছে ওএমআর আছে, ওনারা জমা দিয়ে দেবেন, কেস ক্লোজ। আপনারা কেন বেকার ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন ফিরদৌস বাবু? দেখুন, এসএসসি চেয়ারম্যান বলছেন তো যে তাদের কাছে টেন্টেড লিস্ট এবং নন টেন্টেড লিস্ট তৈরি। আইন কি বলছে? 22 তারিখে অর্ডার হয়েছে, 22 এপ্রিল, আজকে 13তম দিন, আজকে 5 মে। আচ্ছা, এসএসসির আইনে কি বলছে? নিয়োগের আইনে যদি ইভেন ইনঅ্যাডভার্টেন্টলি অর মিস্টেকেনলি কাউকে রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়ে যায়, তাহলে আপনি ক্যান্সেল করে দেবেন। আজকে 13 দিন হয়ে গেল, তাদের কারোর ওই অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন ক্যান্সেল করেছেন? কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, এসএসসি চেয়ারম্যান মুখে এক কথা বলছেন, কিন্তু এসএসসি যে মামলাটি সুপ্রিম কোর্টে দাখিল করেছে এসএলপি আকারে, সেই এসএলপির গ্রাউন্ড পিটা আমি একটু পড়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ওই যে যোগ্যদের হয়ে লড়বো বলছে না, কি লিখেছেন দেখে নিন। ফর দ্যাট, মানে গ্রাউন্ড ফর দ্যাট বলে লেখা হয়। দ্য অনারেবল হাইকোর্ট আর্ড হোয়াইল ডাইরেক্টিং দ্যাট দ্য OMR sheets available be uploaded in the website of SSC forthwith for public viewing without considering that the same would only cause humiliation and inconvenience to the candidates and will affect their constitutionally granted privacy rights. অর্থাৎ OMR শিটগুলো যদি আপলোড করা হয়, সেটা হিউমিলেট করবে ক্যান্ডিডেটদের এবং তাদের প্রাইভেসিটা, এসএসসি বলছে ওএমআর শিট আপলোড করা হলে সেটা অপমানজনক এবং তাদের প্রাইভেসি রাইট সেটা 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 ইনফ্রিঞ্জ করবে। এসএসসি এটা গ্রাউন্ডসে লিখছেন, আর এসএসসি চেয়ারম্যান মুখে বলছে প্রেসক্রিপশন নাকি, মানে মেডিকেল প্রেসক্রিপশন, কোনো ডাক্তার আপলোড করার আগে, পাবলিক ডকুমেন্ট করার আগে এটা করে। মানে এখানে আমি ফেল করেছি না পাস করেছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এই যেটা চিত্তরঞ্জন বাবু বলছেন, রিচেকিং এর অপশন কেন দেবে না? মানে এটা এখান থেকে ক্রাইমটা শুরু। এইখানেই ফেলাসি। এসএসসি চেয়ারম্যান মুখে এক কথা বলছেন আর কাগজে লিখছেন অন্য কথা। দেখুন, এই যে ওএমআর শিট বলছে, এই ওএমআর শিট আপলোড করলে প্রাইভেসি রাইটটাকে ইনফ্রিঞ্জ হবে, ভাবুন, হিউমিলেশন হবে। এর কাদের বাঁচাতে চাইছেন? এসএসসি চেয়ারম্যান এখনো পর্যন্ত ওয়েবসাইটে এইগুলো অযোগ্য চাকরি প্রাপক লিস্ট টাঙিয়ে দিয়েছেন। আমি তো আপনার চ্যানেলেই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করুন, নবান্ন থেকে লম্বা করে লিস্ট টাঙিয়ে দিন, এরা অযোগ্য। করবে না, কোনোদিন করবে না। আসলে লিস্ট তো টানানো যায় একদমই, তাহলে অযোগ্যরা আইডেন্টিফাই হয়ে যাবে। এটা করবে না, শুধু মুখে বলা হবে। এই যে যোগ্য কে অযোগ্য, এইটা আইডেন্টিফাই করে দেওয়ার দায়িত্ব কার? এসএসসি বোর্ড এবং স্টেটের। তারা আইডেন্টিফাই না করে দিয়ে তারা উল্টে বলছেন যে আমরা যোগ্যদের হইল। আরে যোগ্যদের আইডেন্টিফাই করে দেবে কে? এসএসসি বোর্ড এবং স্টেট। তারা লিস্ট দিয়ে দিলে হয়ে গেল। লিস্ট দেবেন না একটাই কারণে, তার কারণ অযোগ্যদের কাছ থেকে 25 লক্ষ টাকা করে নিয়েছে। যেদিন এই লিস্ট দেবে সেদিন তারা বলবে টাকা ফেরত দাও। শুনুন, আমাদেরকে মুখ্যমন্ত্রী যে আমি এই হিউমিলেশনের কথাটাকে কোট করে নিয়ে বলছি, স্কুল সার্ভিস কমিশন বলছে যারা অযোগ্য, যাদের ওএমআর ট্যাম্পার, যারা ম্যানুপুলেট করে কাজ পেয়েছে, সেই ক্রেতা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের দিলে হিউমিলেশন হয়। আর আমাদেরকে যে প্রত্যেক দিন দিনের পর দিন হিউমিলেট করছে এই সরকারি প্রতিষ্ঠানে বসে। আচ্ছা, মুখ্যমন্ত্রী আমাদেরকে ঘুগনি বিক্রি করতে বলে, মুখ্যমন্ত্রী পাই যে আপনি প্রতিবেদন দেখালেন, উনি 1000 টাকা দিয়ে আমাদেরকে চপ ভাজতে বলে। আমাদের হিউমিলেশন হয় না? না, বাবা মা টাকা পয়সা খরচ করে, ধার দেনা করে, কষ্ট করে লেখাপড়া করেছে মুড়ি ভাজার জন্য, না? তখন হিউমিলেশন কোথায় থাকে? উনি একটা মুখ্যমন্ত্রী, উনি কোন রাজনৈতিক দলের আমাদের কোনো আগ্রহ নেই। উনি ওনার দলীয় রাজনীতির কালচার কেন এক
একটা একদম টপ মোস্ট জায়গায় দাঁড়িয়ে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। শামীম, ফিরদৌস শামীমও রয়েছেন, অরুণিমাও রয়েছেন এখানে স্টুডিও থেকে। মণিশঙ্কর চ্যাটার্জির ডাইরেক্ট কিছু কোয়েশ্চেন আছে ফিরদৌস শামীমের কাছে, এবং নিঃসন্দেহে অরুণিমা পাল যারা এতদিন ধরে লড়াই করে আসছেন, কিন্তু ওনার প্রশ্ন ফিরদৌস শামীমের কাছে। মণিশঙ্করদা কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে এই মামলাটার যখন অর্ডার হলো হাইকোর্টে, তখন এই যারা মামলা করেছিলেন এই শামীমরা, এরা সুপ্রিম কোর্টে একটা ক্যাভিয়েট করেছে। আমরা মূলত জানি যারা আইনজীবীরা, ক্যাভিয়েটের টার্মটা হচ্ছে যে আমি একটা মামলায় জিতে গেছি, ফলে এই মামলাটা যদি অন্য কোনো একটা অর্ডার হয় সেটাকে আমি বাধা দেবো। তার মানে মূলত এই বাধা দেওয়ার জন্য ক্যাভিয়েটটা করা, যে অর্ডারটা যেন আনঅল্টার্ড না হয়। তাইলে এইখানে এসএসসি যদি মনে করে যে আর কোনো অর্ডার না পায়, যে অর্ডারটা হাইকোর্টে আছে সেটাই রেখে দেয়, সেটাই তো আপনারা চাইছেন, কারণ তাই জন্য তো আপনারা ক্যাভিয়েট করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আপনারা হাইকোর্টে চাকরি প্রার্থীদের হয়ে মামলা করে থাকেন, তাহলে আপনারা হেরেছেন না জিতেছেন? যদি হেরে থাকেন, আপনারা চাকরি প্রার্থীদের হয়ে কেন সুপ্রিম কোর্টে মামলা করলেন না? প্রথম কথা বলি, ক্যাভিয়েট শুধুমাত্র জিতলেই করা যায় এরকম বিষয় নয়। হ্যাঁ, এটা লিগাল প্রিন্সিপাল আন্ডার সেকশন 148 অফ সিপিসি। ক্যাভিয়েট হচ্ছে অপরচুনিটি অফ হিয়ারিং পাবেন, অপরচুনিটি অফ হিয়ারিং পাবেন, ফলে এটা একটা লিগাল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। দ্বিতীয় হচ্ছে যে যারা মামলা করেছিল তারা কি চায়। আমাদের সংবিধানে বলা আছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। আপনি এমন একটি সিলেকশন প্রসেস চালালেন যে সিলেকশন প্রসেসে ইকুয়াল অপরচুনিটি ক্যান্ডিডেটদের দেওয়া হলো না, যারা এখনও চাকরি পায়নি। ইভেন এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা ইভেন এখনো ইন্টারভিউ ডাক পায়নি, ওই মার্কশিট ক্যান্ডিডেটগুলো বাদ গেলে তারা ইন্টারভিউ ডাক পেতে পারে। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা ওয়েট লিস্টেড আছে, তারা প্যানেলে চলে যাবে। যদি এই লিস্ট যদি আনঅল্টার্ড থাকে, আপনি যদি বলেন এই লিস্ট আনঅল্টার্ড রেখে দিতে হবে, একটা হচ্ছে থানায় গিয়ে পুলিশের কাছে তেল মেরে বেল নেওয়া, আর একটা হচ্ছে কোর্টে গিয়ে লড়ে বেল নেওয়া। এখন দুটোর মধ্যে পার্থক্য আছে। সরকারের সাথে থাকো, এই যার অ্যাটিটিউড হবে পুলিশের কাছে তেল মেরে প্রভু কিছু ঘুষ নাও দিয়ে ওই বেলটা ছেড়ে দাও, এরকম করে আইন চলতে পারে না। যেটা চলে সেটা হচ্ছে সংবিধানের। ফিরদৌসকে যেটা বলছো তো সরাসরি ডেলিভারেশনটা যুক্ত। এই যে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন, এই ইস্যুটা ডিভিশন বেঞ্চেও বারে বারে এসছে। তাহলে একই সংস্থা যখন কলকাতা হাইকোর্টে ডেলিভারেশন হচ্ছে, তখন সে বলছে সে সেগ্রিগেট করতে পারছে না। আজকে সুপ্রিম কোর্টে যখন আলোচনা যাচ্ছে, তখন সে একই সংস্থা বলছে আমরা আজকে করতে পারবো। তাহলে এই ফারাকটা কি করে তৈরি হচ্ছে? 2 নম্বর হচ্ছে যে একটা পরীক্ষা ব্যবস্থায় সংগঠিতভাবে যদি ভিন্ন রকম কিছু অপরাধ না হয়, তাহলে কনসেপচুয়ালি বলছি অযোগ্য বলে একটা কনসেপ্ট ব্যবস্থায় কি করে তৈরি হচ্ছে, এবং যেটা সরকার স্বীকৃতি দিচ্ছে তার মাধ্যমে কি এটা কনফার্ম হচ্ছে না যে এই অযোগ্য কনসেপ্টটা জেনেসিস সরকারিভাবে সিস্টেমের মধ্যে তৈরি হয়েছে? লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ব্যাপারে কি ধারণা, অভিমত? দেখুন, আমি প্রথমেই বলি যে কথা বলছিলেন না, এই যে ওএমআর শিট আপনি যোগ্য অযোগ্য আইডেন্টিফাই করবেন কি করে? এই মামলাতে যে ওএমআর শিটটা ধ্বংস করে দিয়েছিল, এটাকে তো এসএসসি ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ করে বলেনি। এই মামলাকারীরা মামলা করার পরে আমরা মামলা কি জন্য করতে গেছিলাম? আমরা মামলা করতে গেছিলাম এই বলে, যেমন শেতাবের র্যাঙ্ক যা, তার পরের র্যাঙ্কের ব্যক্তি ইনসান, তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগের লোকসভা ভোটের আগে দেখা গেছিলো এবং সে চাকরি পেয়েছিল। এখন আমরা মামলা করতে গিয়েছিলাম এই বলে যে দেখো আমার পরের র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পেয়ে গেছেন, যাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গেছিল। এখন সেই মামলা করতে করতে সিবিআই তদন্তের নির্দেশ হয়, সিবিআই হার্ড ডিস্ক উদ্ধার করে, তখন জানা যায় যে আসলে ওএমআর শিটগুলো এসএসসি ধ্বংস করে দিয়েছে, ফিজিক্যাল কপিও ধ্বংস করেছে, ডিজিটাল কপিও ধ্বংস করেছে। এখন যে সিলেকশন প্রসেসের ডিজিটাল কপি নেই, যেটা যার ভিত্তিতে আপনি টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করবেন, আর্টিকেল 12 অথরিটির কাছে তার কোনো কপিই নেই। এসএসসি কে যোগ্য কে অযোগ্য কে আইডেন্টিফাই করে দেবে? আমি আপনি নয়, এসএসসি যদি সেই ইভেন আপনাকে জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এসএসসি এই আদালতের সামনে কলকাতা হাইকোর্টেও একটা লিস্ট দিয়েছিল। দেখবেন এই যে জাজমেন্টের 204 নম্বর পেজে 240 নম্বর প্যারাগ্রাফে সেই লিস্টে একেবারে হুবহু তুলে দিয়েছেন মহামান্য বিচারপতি।
আমরা সেই লিস্ট দেওয়ার পরেও এসএসসি সেই লিস্ট দেওয়ার পরে আমরা দেখেছিলাম একেবারে এসএসসি এবং বোর্ডের দেওয়া তথ্যকেই হাতিয়ার করে আমরা দেখিয়েছিলাম যে সেই লিস্টে তার একটাই কারণ অযোগ্যদের বাঁচাতে হবে। একটা প্রশ্ন মণিশঙ্কর বাবুর কাছে, আচ্ছা আপনি বলুন তাহলে মানে আপনি ফিরদৌস স্যারকে বললেন যে যারা পিটিশনার তাদের হয়ে, আচ্ছা যারা অর্থের দিক জন্য পারিনি, এই যে হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাহলে তাদেরকে বঞ্চিত করার কথাটা আপনি কোনোভাবে বলছেন? বরং তো সেই মামলাকারীদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যে কারণে টোটাল এই দুর্নীতি। মণিশঙ্কর দা কি উত্তর দেবেন? সেকেন্ডলি এইটা তো আজকে অর্গানাইজড ক্রিমিনালরাও আমি বলছি যে ক্রাইম করেছে, মানে যোগ্য অযোগ্যের তালিকাটা দেবে, এটা এখন আমাদের কাছে উঠে আসছে। মামলাটা এতদিন ধরে যখন চলছিল এই জায়গাটা একদম 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 আমি উত্তরটা নিয়ে নিই, স্বর্ণালী উত্তরটা নিয়ে নিই, স্বর্ণালী উত্তরটা নিয়ে নিই একদম। অরুণিমাদি হয়ে গেছে। আমি অরুণিমা প্রশ্ন বুঝেছি, উত্তরটা নিয়ে নিয়ে আমরা এক এক করে উত্তর নিই, তাহলে শুনতে পাবো সবাই। ওই মাস সিটগুলো পাওয়া যাবে কি যাবে না, যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা দেবে কি দেবে না, সেটা আমরা এখন জানছি অর্ডার হওয়ার পরে। এটা তো আগে জানতাম না, নাম্বার ওয়ান। এখন আমরা দেখেছি মামলাটা হওয়ার সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হলো, সমস্ত ডিভাইস এসএসসি অফিস থেকে নিয়ে যাওয়া হলো। এখন আজকে প্রধানমন্ত্রী বলছেন যে এটা আমরা করে দিতে পারি। তাহলে আমার কথা হচ্ছে এই যে ওএমআর সিটের ডিভাইসগুলো কোথাও না কোথাও আছে, বিজেপি এটাকে ক্রেডিট নেওয়ার জন্যে এরা ফেল করলে ওরা দিয়ে দেবে, এই জন্য কি আজ মোদি গ্যারান্টি দিচ্ছে? ফলে কোথাও একটা ডিভাইসগুলো লুকিয়ে রাখা আছে বলে আমার মনে হয়। আমি আসছি তো যদি একটা জিনিস বলতে চাইছেন, যেটা সরাসরি যেহেতু বিজেপির দিকে আঙুল উঠছে, যে সেই সময় যখন পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলেন এবং সমস্ত ডিভাইস সিজ করে নেওয়া হলো, তাহলে এতদিন পর্যন্ত স্বাধীনতা হলে কি হলো? এটা কি ক্রেডিট নেওয়ার কোনো খেলা চলছে? মানুষ বুঝতে চায় না, কিছু মানুষ বুঝেও বুঝতে চায় না। যে বুঝতে পারে না তার মানসিক সুস্থতা কামনা করি, তাকে দোষ দেওয়ার কিছু নেই। দেখো বেসিক জিনিস সিবিআই তদন্ত করছিল, পুরো ইনফরমেশন পায়নি, পুরোটা পায়নি। এসএসসির দায়িত্ব ছিল, হাইকোর্ট বারবার বলেছে তোমরা লিস্ট দাও, এসএসসি লিস্ট দেয়নি। আজকে যখন যোগ্য অযোগ্য এক করে দেওয়া হচ্ছে, যোগ্যদের শিখণ্ডি দাঁড় করিয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা হচ্ছে, তখন বড় বড় কথা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি লিগালি ফাইট করবে, যোগ্যদের আমি এখানে চিত্তবাবু রয়েছেন, চিত্তরঞ্জন বাবুর কাছে একটা ছোট প্রশ্ন করবো। চিত্তরঞ্জন বাবু, আপনি এসএসসির সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনি নিজে সেটাকে লিড করেছেন, আপনি একটা কথা বলতে চাইছিলেন, সেটার সঙ্গেই আমার উত্তরটাও দিন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা বলা হচ্ছে আমরা সেগ্রিগেট করতে পারবো যোগ্য অযোগ্য, সেটা কি সত্যি সম্ভব? আপনি সরাসরি সেই কাজ করেছেন। আমি প্রথম রাজনৈতিক প্রসঙ্গটা আসছি। আপনারা যদি মমতা ব্যানার্জির বিভিন্ন রাজনৈতিক সভাগুলো দেখেন, আমি বিশেষ করে বলতে পারি, উনি পরিষ্কার করে বলেছেন আমাদের যদি কোথাও ভুল থাকতো, আমাদেরকে যদি ধরিয়ে দিত, আমরা সংশোধন করে নিতাম। এই কথাটা উনি স্পষ্টভাবে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের মধ্যে উনি রেখেছেন। তাহলে কোর্ট যখন বারে বারে সংশোধন কথা বলেছে, ওনার সেই কথাটার মূল্য রইল কই রাজনৈতিক নেত্রী হিসেবে? নাম্বার ওয়ান। এবং আমাদের মণিশঙ্কর বাবু ছোট করে একদম সময় নেই, 10 সেকেন্ড, প্রধানমন্ত্রীর রেফারেন্স দিলেন। আচ্ছা বলুন তো, একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে যেখানে যোগ্য অযোগ্য নিয়ে মারপিট চলছে, যোগ্যদের সামনে রেখে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে, অথচ রাজনৈতিক মঞ্চে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমাদেরকে বললেই আমরা সংশোধন করে দেবো, তার কন্ট্রাডিকশন হচ্ছে। ঠিক কন্ট্রাডিকশন হচ্ছে, ঠিক চিত্তবাবু। হ্যাঁ একদম, এখান থেকে ময়ূকের কাছে যাবো। ময়ূক, এই মুহূর্তে চিত্তরঞ্জন বাবু স্পষ্ট করলেন যে এখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছে, মুখ্যমন্ত্রী দুরকম কথা বলছেন, আর সেই কথা থেকেই আমি যাব তোমার কাছে। সেই কন্ট্রাডিকশনের ফলে যে চাকরি প্রার্থী এবং চাকরি হারারও রয়েছেন, তারাই কিন্তু ভুগছেন শেষ পর্যন্ত। ময়ূক, কিশোরয় দেখো, আমরা অনেক শব্দ অনেক কথা শুনছি, আমি শুভ্রাংশু সন্তু প্রত্যেকেই ফ্যালাসি, কন্ট্রাডিকশন, লিগাল টার্ম, আইপিসি সব কিছু শুনছি। আমরা শুধু একটা জিনিস শুনতে চাই, 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাক এবং মাথা যেন ধরা পড়ুক। স্বর্ণালী, একদমই তাই, মাথা ধরা পড়ুক। কিন্তু এটাও ঠিক, এই ভোটের বাজারে ভোটের মেগা শোতে একটা বেশি আরও একবার কোথাও স্পষ্ট হয়ে গেলে, এই সমস্ত আলোচনা শোনার পর কিশোরয় তোমরা আমার সঙ্গে সহমত হবে যে আলটিমেটলি দিনের শেষে প্রতিশ্রুতিও যেমন থাকে, ঠিক সেরকমভাবে রাজনীতিও পড়ে থাকে। যেটা থাকে না সেটা হচ্ছে চাকরি আর স্বপ্ন রাখার তাগিদ। এই নিয়ে আজকের ভোটের মেগা শো শেষ করলাম এখানে। আবার দেখা হবে ঠিক আগামী সপ্তাহে দুপুর 12টায়। সঙ্গে থাকবে।